নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড মিউজিয়াম, যেটা কলকাতা আর সায়েন্স অ্যান্ড মিউজিয়ামের তরফ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়েছিল তার উপর আমি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে একটি ক্যান্ডিডেট যার ইউজার আইডি সম্ভবত ফুলু পারভিন 7184, কেউ একজন ক্যান্ডিডেট আমাকে কমেন্ট করে বলেছিল যে দাদা ফর্ম ফিল আপের ওপরে একটি ভিডিও তৈরি করুন। তো আমি স্পেশালি তার জন্য এই ভিডিওটি করছি। তবে যারা এখনও পর্যন্ত ফর্মটি ফিল আপ করেননি বা ফিল আপ করতে কোথাও অসুবিধা হচ্ছে, তো আমি এই জন্য ভিডিওটি করছি। আপনারা চাইলে একবার ভালো করে এটা ফিল আপ করার আগে দেখে নেবেন ভিডিওটা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান এই চ্যানেলের ওপর। ওকে, তো দেখুন এখানে আপনারা যে NCSM তার অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে গুগল ক্রোমে সার্চ করে লিখবেন এবং আপনাদের সামনে যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটি দেখাবে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চাইলে ওখানের যে রিক্রুটমেন্ট অপশানটি ছিল রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে সোজা কিন্তু রিক্রুটমেন্ট অপশানে চলে যেতে পারতেন, কিন্তু আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে ন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামে যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে। এখানে যে নোটিশ সেকশানটি আছে সেই নোটিশ সেকশানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে কারেন্ট যে নোটিফিকেশানের ওপর রিক্রুটমেন্ট চলছে যেটা জুন 10, 2024 তারিখে রিক্রুটমেন্টটি বেরিয়েছিল কিউরেটর পোস্ট অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ওপর। তো এখানে ওই পোস্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ছোট্ট শর্ট নোটিফিকেশান আসবে। এখানে আপনারা চাইলে ডিটেলস যে নোটিফিকেশান সেটা এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তবে আমি আজকে শুধুমাত্র কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সেই বিষয়টাই বলবো। নোটিফিকেশানটা আমি এর আগে একবার কীভাবে কী এজ লিমিট বা ক্রাইটেরিয়া কী রয়েছে কোয়ালিফিকেশানে সেগুলো আমি সবই বলে দিয়েছিলাম। তো পারলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি এখানে আপনাদের কীভাবে আবেদন করতে হচ্ছে সেটা দেখাচ্ছি। দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন ফর আর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, যেহেতু প্রত্যেকটি পোস্টেরই আলাদা আলাদা ফর্ম ফিল আপের টপিক বা কোয়েশ্চেন যেগুলো ফিল আপ করতে হয় সেগুলো রয়েছে। তবে আমি এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদটাতে করে দেখাচ্ছি। বাদবাকি অন্যান্য কিউরেটর পোস্টের যে ফর্ম ফিল আপের প্যাটার্ন সেটা কিন্তু মোটামুটি একই থাকার কথা। তো দেখুন এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ যে পোস্টগুলি ছিল, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 4টি পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 1টি পোস্ট এবং ইকোনমিক্যালি উইকার সেকশন এবং শিডিউল কাস্টের জন্য 1টি করে পোস্ট। তো দেখুন এখানে আপনারা প্রথমে কি করবেন, আপনার যে নাম যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সেম স্পেলিং দেওয়া রয়েছে সেই সেম স্পেলিংটা এখানে লিখবেন, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় আপনার এজ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অ্যাকসেপ্টেড করে, অথবা বার্থ সার্টিফিকেট যদি সেম স্পেলিং না থাকে তখন কী হয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই কিন্তু গ্রান্টেড করে বা অ্যাকসেপ্টেড করে। তো এখানে আপনাদের নামটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদের জেন্ডার মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার, যেটা আপনাদের যে ক্যাটাগরির মধ্যে আপনারা পড়বেন সেটা অবশ্যই এখানে ফিল আপ করবেন। এবং এখানে আপলোড ইয়োর ফটোগ্রাফটা এখানে অপশানে ক্লিক করে আপনারা সোজা মোবাইল গ্যালারি থেকে অথবা কম্পিউটারের যে ফাইল সেখান থেকে কিন্তু সিলেক্ট করে ফটোটা আপলোড করে দেবেন। ফটোটা অবশ্যই কিন্তু 100 কেবির মধ্যে থাকতে হবে, যেটা এখানে মেনশন করা রয়েছে যে লেস দ্যান 100 কেবি ইন সাইজ, এবং ফটোটার রেশিও 300 পিক্সেল ইন উইডথ, অর্থাৎ 300 পিক্সেল চওড়ায়, এবং হাইট 400 পিক্সেলে হবে। যেটা আপনারা ফটো ইমেজ বা ফটো রিসাইজ যে অ্যাপটি রয়েছে সেই বিষয়ে আমি বলেছিলাম। তো আপনারা ডাউনলোড করে আপনাদের যে ফটো সাইজ সেটা কিন্তু করে নিতে পারেন এই নির্দিষ্ট সাইজে। তারপর এখানে একইভাবে আপনাদের সিগনেচার এখানে আপলোড করবেন। সিগনেচারের সাইজ এখানে বলা রয়েছে যে লেস দ্যান 100 কেবি, এটারও লেস দ্যান 100 কেবির মধ্যে থাকতে হবে এবং প্রত্যেকটি কিন্তু জেপিজি ফরম্যাটে থাকতে হবে। ওকে, যেটা এখানে মেনশন করা রয়েছে। এবং এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবেন, যদি আপনার কোথাও এখন বর্তমানে অবস্থান করছেন। যদি আপনি পার্মানেন্টভাবে যেখানে বসবাস করছেন যদি পার্মানেন্ট থাকেন, তাহলে এই পার্মানেন্ট জায়গাটি এই অপশানটাতে ক্লিক করে দেবেন। সেম অ্যাজ ডেট অফ বার্থ মেনশন করার পর এখানে যে নেক্সট অপশানটি দেওয়া রয়েছে যে আপনি জন্মগতভাবে আপনি ভারতীয় সিটিজেন কিনা, সেটা এখানে ইয়েস অর নো করবেন। আপনি
তারপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন যেখানে বলা রয়েছে যে আপনি কি পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত দেশ থেকে কিন্তু মাইগ্রেটেড করে চলে এসেছেন ভারতে। যদি ইয়েস হয় ইয়েস করবেন, নো হলে নো করবেন। এখানে আপনার তারপরে অপশানটিতে বাবার নাম, বাবা কি কাজ করে বা বাবার পেশা সেটা এখানে উল্লেখ করবেন। এখানে আপনার বাবার অ্যাড্রেস, যেটা আপনার অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে সেটা এখানে লিখবেন। মায়ের নাম এখানে অবশ্যই লিখবেন, মা হাউস ওয়াইফ কিনা বা কোনো কিছু সার্ভিস করে কিনা সেটা এখানে লিখবেন। এখানে মায়ের অ্যাড্রেস 17 নম্বর পয়েন্টে বলেছে যে তোমার বাবা বা মা জন্মগতভাবে স্থায়ী বাসিন্দা কিনা ভারতের। তো এখানে ইয়েস আর নো করবেন, যেটা আপনার হবে। এবং এখানে তারপরে যে পয়েন্টটি দেওয়া রয়েছে যে আপনার বাবা বা মা পাকিস্তান বা বাংলাদেশ দেশ থেকে কি পার্মানেন্টলি চলে এসেছে ইন্ডিয়াতে, বা যদি না হয় তাহলে সেখানে ইয়েস অর নো যে অপশানটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা লিখবেন। এখানে টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার ফ্যামিলি ইনকাম বলতে যদি আপনি এই মুহূর্তে কোনো কাজ কোথাও করছেন সেক্ষেত্রে আপনার ইনকাম দিতে পারেন। তা না হলে যদি আপনি কোথাও কাজ না করে থাকেন তাহলে আপনার বাবা বা মায়ের যে টোটাল ইনকাম সেটা এখানে মেনশান করবেন, ঠিক আছে। তারপরের অপশানটি আপনার কোন ধর্মের আপনি বিলং করেন সেটা এখানে উল্লেখ করবেন বা লিখবেন। এখানে তারপরে কোন কাস্টে থেকে আপনি বিলং করেন সেটা অপশানে ক্লিক করবেন। এখানে তার পরের অপশানটি দেওয়া রয়েছে আপনি কি শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, ইয়েস অর নো যে অপশানটি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা করবেন। তারপরে অপশানটিতে আপনি বিধবা বা ডিভোর্স ওম্যান বা জুডিশিয়ালি সেপারেটেড কিনা সেটা জিজ্ঞাসা করছে, অর্থাৎ আপনি বিধবা কিনা বা ডিভোর্স মহিলা বা কোর্ট জাজমেন্টের দ্বারা সেপারেটেড হয়েছেন কিনা সেটা এখানে ওনারা জানতে চাইছেন, সেটা ইয়েস অর নো যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা এখানে ইয়েস অর নোর মাধ্যমে জানা অবশ্যই মেনশন করবেন। এবং তারপরে যে অপশানটি দেওয়া রয়েছে যে আর ইউ এক্স সার্ভিসম্যান কিনা, অর্থাৎ আপনি কোনো জব আগে করতেন কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এতে, ঠিক আছে, আর্মি বা কোনো কিছু ডিফেন্স সেক্টরে। এখানে তারপরে অপশানটি দেওয়া রয়েছে যে আপনি কোনো কি এখন কোর্স করছেন পড়াশোনার দিক থেকে, যদি আপনি করেন তাহলে ইয়েস করবেন, যদি নো করেন নো করবেন, ঠিক আছে। এখানে তারপরে যে 26 নম্বর অপশানটি দেওয়া রয়েছে, দেখুন এখানে বলা রয়েছে যে আপনার যে সমস্ত এক্সামগুলো কোয়ালিফাই করেছিলেন সেই এক্সামগুলোর কোন বোর্ডের বা কোন ইনস্টিটিউট থেকে সেগুলো এখানে মেনশন করবেন। এখানে শুধুমাত্র যদি বোর্ড লেখেন বোর্ডই লিখবেন, অথবা যদি ইনস্টিটিউট লেখেন তাহলে ইনস্টিটিউটই লিখবেন। বোর্ড, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি এই তিনটে একসাথে লিখতে হবে না। যদি আপনি বোর্ডের নাম দিতে চান তাহলে বোর্ডের নাম লিখবেন। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBBSE এটা লিখলেই চলবে। এরপর কোন ইনস্টিটিউট থেকে পাস করেছে সেটা আর মেনশন করতে হবে না, যেহেতু জায়গাটা ছোট, বা দিতে পারেন, তবে আমি বলবো যদি বোর্ডের নাম দেন তাহলে বোর্ডের নামই দেবেন। এরপর আপনি কত মার্কস পেয়েছিলেন সেটা পার্সেন্টেজ অনুযায়ী এটা কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপর ডিভিশন, অর্থাৎ কোন ডিভিশন আপনি পাস করেছিলেন বা কেমন গ্রেড পেয়েছিলেন, A+, B+, বি যেটা আপনি পেয়েছিলেন পরীক্ষার সময় সেইটা মার্কশিটে দেওয়া থাকবে, সেটা এখানে দেখে লিখে দেবেন। তারপর এখানে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন বছর আপনি পাস করেছিলেন সেটা এখানে মেনশন করবেন। এবং কোন কোন সাবজেক্টগুলো ছিল এখানে আপনারা কিন্তু সমস্ত সাবজেক্টগুলো লিখতে হবে। যেমন সেকেন্ডারি এডুকেশানে বা মাধ্যমিকের সময় আমাদের যে বাংলা, ইংরাজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, অঙ্ক এইগুলো যে ছিল সেইগুলো কিন্তু সবই এখানে লিখবেন। এবং যে সাবজেক্টগুলো ছিল সবই লিখবেন। এগুলো সবগুলি কিন্তু টাইপ করার পর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু লেফট সাইডে সরে সরে যাবে, ঠিক আছে। এখানে এটা নিয়ে কোনো ভাবতে হবে না যে ছোটো জায়গা ফিল আপ হবে কি না, ঠিক আছে, আপনারা ফিল আপ করার সময় বুঝতে পারবেন। এখানে 27 নম্বর পয়েন্টটিতে বলা রয়েছে যে আপনি কোনোভাবে সায়েন্টিফিক সোসাইটি মেম্বারশিপ হিসাবে কোনো কিছু কোয়ালিফিকেশান রয়েছে কিনা সেটা জানতে চাইছে। যদি থাকে ইয়েস বা নো করবেন, ওকে, না থাকলে নো করে দেবেন। এখানে আপনার কোনো রকম বিদেশ যাত্রা কোনো রকমভাবে আগে করেছেন কিনা সেটা জানতে চাইছে। সম্ভবত যে সমস্ত ক্যান্ডিডেটরা বিদেশে পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু তারা লিখতেই পারে যে আমি দেশের বাইরে পড়াশোনার ক্ষেত্রে বা কোনো কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। যদি থাকে কারো
সেক্ষেত্রে আপনারা মেনশন করতে পারেন। যদি একদমই না থাকে, না দিলেও কোনো অসুবিধা নেই, এটা পুরো অপশনাল একটি ঘর। তারপরে অপশানটি দেওয়া রয়েছে যে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, যেমন এখানে রিড অনলি, স্পিক অনলি, রিড অ্যান্ড স্পিক অ্যান্ড রিড অ্যান্ড রাইট স্পিক, এগুলো দেওয়া রয়েছে। যেমন ধরুন এখানে আপনি বাংলা যে ল্যাঙ্গুয়েজ সেটা যদি আপনি এখানে ক্লিক করে যদি বাংলা ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে রিড অনলি অর্থাৎ আপনি কিন্তু শুধুমাত্র বাংলা পড়তে জানেন এটা মেনশান করা হবে। যদি আপনি বাংলা পড়তে, লিখতে, বলতে সবই পারেন, তাহলে কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে বাংলাতে ক্লিক করবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে সবাই বাংলা ভাষাতে কথা বলতে পারি, লিখতে পারি, বলতে পারি, তো সবাই এখানে কিন্তু বাংলা এই অপশানটাতে ক্লিক করবেন। যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি আপনি শুধুমাত্র পড়তে পারেন বা বলতে পারেন সেগুলো আলাদা আলাদা করে এখানে করবেন। যেমন আমি হিন্দি বলতে পারি, পড়তে পারি, কিন্তু লিখতে পারি না, সেক্ষেত্রে আমাকে কিন্তু এই অপশানটাতে ক্লিক করলে হবে না। আমাকে এখানে শুধুমাত্র এই রিড অ্যান্ড স্পিক অর্থাৎ পড়তে বা বলতে এই অপশানটাতে পারি, এটা আমাকে চয়েস করতে হবে। তো এটা আপনাদের ওপর নির্ভর করে আপনারা কেমন সেই ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা রয়েছে এবং সেই ল্যাঙ্গুয়েজটাতে কোনো রকম কি এক্সাম পাস করেছেন কি না সেটা এখানে জানতে চাইছে, যে এক্সামিনেশান পাস ইফ এনি এই ল্যাঙ্গুয়েজের ওপর জানতে চাইছে। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পুরোটাই বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর পাস করা হয়, তো আপনারা এখানে লিখে দেবেন যে মাধ্যমিক বা এখানে লিখে দেবেন এইচএস। ওকে, তো মাধ্যমিক এইচএস এই দুটো এক্সামেই কিন্তু আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছেন, তো এখানে লিখে দেবেন। বা এরপরে যদি থাকে যে গ্র্যাজুয়েশান কেউ যদি কমপ্লিট করে থাকে, তাহলে গ্র্যাজুয়েশান লিখবেন, যেহেতু এইটা গ্র্যাজুয়েশানের উপরই পোস্ট রয়েছে। ওকে, এরপর এটা স্পেসিক্যালি বাংলা ল্যাঙ্গুয়েজে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা এখানে মেনশন করে দেবেন। যেমন আপনি যদি গ্র্যাজুয়েশানে বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে এখানে গ্র্যাজুয়েশান দিয়ে দেবেন, তাহলে কোনো আর অসুবিধা থাকছে না, এরপরে কোনো এক্সাম মেনশন করতে হচ্ছে না, কারণ গ্র্যাজুয়েশান পর্যন্ত আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছিলেন। এরপরে আসছে যে কোনো রকম এক্সপিরিয়েন্স আছে কিনা, কোনো অর্গানাইজেশনের তরফ থেকে সার্টিফিকেট আছে কিনা সেটা জানতে চাইছে। যদি থাকে আপনারা মেনশন করবেন যে সেই অর্গানাইজেশনের নাম, কবে জয়েনিং করেছিলেন, কবে সেই কাজটি ছেড়ে দিয়েছেন বা যদি করছেন সেটা এখানে মেনশন করবেন, কত স্যালারি পেতেন বা কোন পোস্টের ওপর কাজটা করতেন। এখানে তারপরে যে অপশানটি দেওয়া রয়েছে যে আপনি কি বর্তমানে কোনো রকম সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্টের আন্ডারে বা কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং অর্গানাইজেশানে কাজ করছেন না সেটা এখানে মেনশান করবেন ইয়েস আর নো ক্লিক করে। তারপরে যে অপশানটি দেওয়া রয়েছে আপনি এই পোস্টের ওপর যে মিনিমাম স্যালারিটি রয়েছে সেটা অ্যাকসেপ্টেড করতে ইচ্ছুক কিনা। অবশ্যই আমরা চাকরির জন্য যে অ্যাপ্লাই করছি, যেহেতু অবশ্যই আমি যে কোনো যে মিনিমাম স্যালারি এই পোস্টের ওপর রয়েছে অবশ্যই আমি অ্যাকসেপ্টেড করতে রাজি রয়েছি, এখানে ইয়েস করবেন আপনারা। ঠিক আছে, এখানে পরের অপশানটিতে দেওয়া রয়েছে যে আপনি সিলেক্টেড হওয়ার পর কতদিনের মধ্যে জয়েনিং হতে চাইছেন। ঠিক আছে, এখানে আপনারা ইমিডিয়েট বা 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থস এগুলো যে অপশানগুলো দেওয়া রয়েছে আপনারা আপনাদের যে প্রয়োজনীয়তা বা যে নিড সেটা কিন্তু আপনারা আপনাদের মত অনুযায়ী কিন্তু লিখবে। আমি যেটা বলছি সেই অনুযায়ী এখানে করতে হবে না। এখানে অনেকে ইমিডিয়েট চাইবেন, হয়তো অনেকে 1 মান্থও চাইবেন, যেটা আপনাদের উপর ডিপেন্ড করে বন্ধুরা। ওকে, এরপরে লেখা রয়েছে যে হ্যাভ ইউ এনি রিলেটিভ ওয়ার্কিং ইন দ্য NCSM, অর্থাৎ আপনার কোনো রকম আত্মীয় কি NCSM অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড মিউজিয়ামে কি কাজ করছেন, ইয়েস অর নো অপশানের মাধ্যমে ক্লিক করে জানাবেন। এবং এখানে আপনি কি কোনো রকম পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যে কাজ করতে ইচ্ছুক কিনা সেটা আগে থেকে জেনে নিতে চাইছে, কারণ এটা অল ইন্ডিয়া বেসিসেরও কিন্তু আপনাকে ট্রান্সফার করার একটি অপশান পরবর্তী সময় কিন্তু থাকবে যদি আপনি এখানে ইয়েস করেন। ওকে, নো করলে কিন্তু তখন আর পরবর্তী সময় কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কিন্তু ট্রান্সফার করার সেই অপশানটা থাকবে না। ওকে, এখানে 36 নম্বর পয়েন্টটা, যেই পয়েন্টের উপরই আমাকে কোশ্চেনটি করেছিল একটি বন্ধু, তো তার জন্যই আমি এটা স্পেসিফিক্যালি বলবো যে এই অপশানটিতে আপনাদেরকে করতে হবে কি, আপনারা যে কলেজ থেকে বা যে স্কুল থেকে পাস করেছিলেন সেই স্কুলের প্রেফার করব, যে সমস্ত কলেজ থেকে আপনারা পাস করেছিলেন সেই কলেজের আপনার একান্তই চেনা জানা যে স্যার ম্যাডাম তাদের নাম বা তারা কোন পোস্টের ওপর বর্তমানে সেই কলেজে টিচিং করাচ্ছেন এবং তাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে মেনশন করবেন। এই স্যার ম্যাডামদের নাম এবং কোন পোস্টের ওপর কাজ করছে বা তাদের ঠিকানা কী সেটা
আপনারা আপনাদের যে কলেজ থেকে পাস আউট হয়েছেন সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিপার্টমেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু ডিপার্টমেন্টের যে স্যার ম্যাডামরা পড়ায় সেই ডিপার্টমেন্টের ধরুন আপনি জুলজি স্যার ম্যাডামের কথা বলতে চাইছেন, তো জুলজি ডিপার্টমেন্টের উপর ক্লিক করে ওই ডিপার্টমেন্টে যে সমস্ত স্যার ম্যাডামরা এখনও পর্যন্ত পড়াচ্ছেন, যারা আপনাদের সময় পড়িয়েছিল, তাদের নাম, কোন পোস্টে এখন তারা রয়েছে, তাদের অ্যাড্রেস কী, সেগুলো কিন্তু এখানে থাকবে ওই অফিসিয়াল ওয়েবসাইটের ওপর আপনাদের কলেজে। তো সেগুলো এখানে মেনশান করে দেবে, এই নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে, এই বিষয়টাই কিন্তু এখানে জানতে চেয়েছে। এখানে চাইলে আপনারা 2 কিংবা 3টে দিতে চাইলে সবথেকে ভালো হয় 3টে, তবে আপনারা পারলে 2টো দিলেও অসুবিধা নেই। ওকে, এখানে কোনোভাবে বলা নেই যে 3টেই দিতে হবে বা 2টো দিতে হবে। ওকে, তো চাইলে আপনারা 3টে দিতে পারেন, তবে অনেকের হয়তো 3টে স্যার ম্যাডামদের নাম্বার বা অকুপেশন অ্যাড্রেস এগুলো জানতে একটু প্রবলেম হতে পারে, তো আমি বলবো যে 2টো দিলেও অসুবিধা নেই। ওকে, এরপরের অপশানটিতে দেওয়া রয়েছে যে আপলোড ডকুমেন্ট। এই আপলোড ডকুমেন্ট অপশানটিতে আপনাদের আমি যেটা বলছিলাম যে মাধ্যমিকের এজ অ্যাডমিট কার্ড কিন্তু এজ প্রুফ হিসাবে সমস্ত রকম গভর্নমেন্টের জবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাকসেপ্টেড হয়। তো আপনারা চাইলে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে কিন্তু আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে পারেন, অথবা যাদের ডকুমেন্ট হিসাবে ডেট অফ বার্থের যে সার্টিফিকেট রয়েছে সেটাও আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে অপশানটিতে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা এখানে আপলোড করবেন, তবে এই আপলোড করবেন যে সার্টিফিকেটগুলো এগুলো সবগুলোই কিন্তু 200 কেবির মধ্যে থাকতে হবে এই ডকুমেন্টগুলো, এবং প্রত্যেকটি জেপিজি ফরম্যাটে থাকবে। ওকে, 200 কেবির মধ্যে, ওকে, ম্যাক্সিমাম 200 কেবি কিন্তু আপনি আপলোড করতে পারবেন, যেটা এখানে মেনশন করা রয়েছে। তো আপনারা চাইলে 200 কেবি মধ্যেই করবেন, কারণ ম্যাক্সিমাম 200 কেবির ওপরে হলে বা 200 কেবি হলে কিন্তু নিতে চায় না আপলোড। ওকে, তো এরপরে আসবো যে আপলোড মার্কশিট আর সেকেন্ডারি এক্সাম, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের যে এক্সাম হয়েছিল তার মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। তারপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন তার পরের অপশানটিতে, এবং তার পরের অপশানটিতে বলা রয়েছে যে ইউনিভার্সিটিতে থেকে যে মার্কশিটটা পেয়েছিলেন অর্থাৎ গ্র্যাজুয়েশনের মার্কশিটটা আপলোড করবে। তো এর পরের অপশানটিতে দেওয়া রয়েছে যে কোনো রকম এক্সপিরিয়েন্স আপনার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এখানে আপলোড করবেন। ওকে, এখানে তারপর ডিক্লারেশন অপশান দেওয়া রয়েছে যে এই ওপরের সমস্ত দেওয়া তথ্যগুলো আমার জ্ঞানতভাবে সমস্ত কিছু তথ্য সত্য এবং সঠিক, কোনো রকম ভুল প্রমাণিত হলে কিন্তু আমার ওপর অ্যাকশান নিতে পারে। এই অপশানটিতে কিন্তু আপনাদের ডিক্লারেশান দিতে হবে। ওকে, এবং আপনাদের যেই মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে পরবর্তী সময়ে এবং যেই ইমেল আইডিতে আপনাদের মেসেজ করে জানানো হবে যে কবে কি এক্সাম কন্ডাক্ট করা হবে, সেই এক্সাম দিনের 2 সপ্তাহ আগেই কিন্তু এই মেলেতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে কি পরীক্ষা নেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনাদের পার্সোনাল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন, এবং এখানে একটি ক্যাপচা ফিল আপ করতে হচ্ছে, যেখানে 8+7 যেটা আমার ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে। তো এখানে 8+7 অর্থাৎ 15, এটা আপনাদেরকে 15 লিখতে হবে, এবং আই অ্যাম নট রোবট এই ক্যাপচাটা ফিল আপ করে প্রিভিউ অপশানে ক্লিক করে নেবেন। প্রিভিউ অপশানে ক্লিক করলে কী হবে, আপনারা যে ওপরে সমস্ত অপশানগুলি ফিল আপ করেছেন সেগুলো কিন্তু আপনাদের সামনে একটি ফাইনাল আপনাদের সামনে দেখাবে যে এই তথ্যগুলো দিয়েছিলেন, এবং কোনো রকম যদি মডিফিকেশান করার প্রয়োজন থাকে আপনারা মডিফিকেশান অপশানে ক্লিক করে মডিফাই করতে পারেন, এবং তারপরে যদি আপনার সমস্ত তথ্য ঠিক থাকে বা সমস্ত যেগুলো ফিল আপ করেছেন স্পেলিং ঠিকঠাক থাকে, তারপরে কিন্তু আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের জেনারেল কাস্টের ক্ষেত্রে কিন্তু যে পেমেন্ট করতে হচ্ছে সে পেমেন্টের অপশানে আপনাদেরকে পেমেন্ট করার পরে কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে। তো ওকে, তো আমি ভিডিওটি করতে হয়তো অনেকটা দেরি হয়ে গেল, একদিন আরও এক্সট্রা লাগলো, আমাকে একদিন আগেই বলেছিল সেই ক্যান্ডিডেটটি। যাই হোক, আমি জানতাম হয়তো এই ফর্ম ফিল আপটা সেরকম কোনো অসুবিধা নেই। যাই হোক, আপনাদের যদি এরকমের ফর্ম ফিল আপের ওপর ভিডিও আপনারা চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তবে একটু প্রথমের দিকে জানাবেন, কারণ আরও হয়তো 2-3 দিন বাকি রয়েছে, 5 তারিখ পর্যন্ত এই রিক্রুটমেন্টের লাস্ট ডেট। অনেকটা দেরিতেই আমি এই ভিডিওটি করছি, তার জন্য একান্তই আমি সরি বলছি আপনাদেরকে। ঠিক আছে, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।